আজকে আমরা মূলত ক্লাস 10-এর তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহের বৈশিষ্ট্য এক নজরে কুইক রিভিশন করব। তো আমাদের সবার প্রথমে যেটা রয়েছে অরণ্য আইন। আদিবাসী বিদ্রোহের মূলে রয়েছে অরণ্য সমাজের উপর উপনিবেশিক হস্তক্ষেপ, কিন্তু অরণ্য সমাজের উপর আদিবাসীদের চিরাচরিত অধিকার বজায় থাকে। অর্থাৎ এটা আমাদের জানতে হবে যে অরণ্যের প্রতি সব থেকে আদিবাসী সম্প্রদায় যারা, ওদের চিরাচরিত একটা অধিকার বজায় থাকে। কিন্তু যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ আমাদের ভারতে ইংরেজরা যখন আসে, এই অধিকার খর্ব করে নেয়। এর ফলে কী হয় না, 1864 খ্রিস্টাব্দে প্রশাসনিক স্তরে পৃথক বন বিভাগ স্থাপিত হয়। এরপরে 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটা আইন পাস করে, যার নাম ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট। এবং মোটামুটিভাবে 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বন বিভাগকে সংরক্ষিত, সুরক্ষিত এবং অশ্রেণীভুক্ত। এর ফলে আদিবাসীদের সম্প্রদায়ের উপর বিভিন্ন বিদ্রোহ করার জন্য আদিবাসী সম্প্রদায় উঠে পড়ে লাগে, কারণ এতে কী হচ্ছে না, তাদের অরণ্যের প্রতি তাদের যে একটা অধিকার, সেটা আস্তে আস্তে খর্ব হতে থাকে। মূলত এই কথা থেকে এই প্রশ্নগুলো নিয়ে ইম্পর্টেন্ট পরের পেজে আসছি। এরপর আমরা মূলত চুয়ার বিদ্রোহ নিয়ে আলোচনা করব। চুয়ার বিদ্রোহটা মূলত কোথায় হয়েছিল? চুয়ার বিদ্রোহ দুটো পার্টে হয়, একটা ফার্স্ট পার্ট এবং একটা দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট যেটা আমাদের, সেটা হয়েছিল কোথায় না, সেটা হয়েছিল আমাদের ঝাড়খণ্ড এবং পশ্চিমবাংলার পশ্চিম অংশ ও ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায়দের নিয়ে। চাষবাস, পশু শিকার প্রভৃতি তাদের জীবনযাত্রার সঙ্গে জড়িত ছিল। তবে এখানে কি হতো না, তখনকার যে পাইকান জমি নামে পরিচিত, চুয়ার শব্দটি কোনো জাতির নাম নয়। ইংরেজরা অরণ্য পাহাড়ে বসবাসকারী লুঠোরাজদের সঙ্গে ব্যক্তিগত চুয়ার নামে আখ্যা দেয়। আসলে কোল, মুন্ডারি, কুর্মি, বাগদি, মাঝি, লোধা প্রভৃতি উপজাতির মানুষদের সামগ্রিকভাবে চুয়ার বলা হতো। মানুষেরা এর সঙ্গে সামিল হয়ে 1768 খ্রিস্টাব্দে ধলভূম অঞ্চলে রাজা জগন্নাথ সিংহ প্রথম বিদ্রোহ ঘোষণা করেন। প্রায় 50,000 চুয়ার এই বিদ্রোহে অংশগ্রহণ করে এবং বিদ্রোহের ব্যাপকতা ভয় পেয়ে সরকারি জমিদারি ফিরিয়ে দেন। এই ছিল আমাদের মূলত প্রথম পার্ট। দ্বিতীয় পার্টটা কী হয়েছিল? দ্বিতীয় পার্টটা হয়েছিল রানীর শিরোমণি। এটা আমাদের হয়েছিল মূলত পশ্চিম মেদিনীপুর অর্থাৎ শালবনী, পশ্চিম মেদিনীপুরের পশ্চিম শালবনীতে এবং মেদিনীপুরের কর্ণগড়ে রানী শিরোমণি মূলত দ্বিতীয় পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। 1798 থেকে 1794 সালের মধ্যে এই বিদ্রোহটা হয়েছিল। রানী শিরোমণি এবং তার সাথে তার সর্দার গোবর্ধন দিকপতি, তারা একত্রে গ্রেপ্তার হয় পুলিশের হাতে, এবং তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় পুলিশ তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। এবং পরবর্তীকালে মেদিনীপুরের চুয়ার বিদ্রোহ দ্বিতীয় পর্ব সেটেলমেন্ট অফিসার P.C. প্রাইস 1874 খ্রিস্টাব্দে একটি প্রতিবেদনের মাধ্যমে চুয়ার বিদ্রোহের অবসান ঘটে। এরপর আসছি আমরা কোল বিদ্রোহ নিয়ে। কোল বিদ্রোহটা মূলত অতীতকাল থেকেই চলে আসছিল, কারণ আদিবাসী সম্প্রদায় যারা সিংভূম, মানভূম ও ছোটনাগপুর অঞ্চলে বসবাস করত, এরা হো, মুন্ডা, ওরাও প্রভৃতি উপজাতি সম্প্রদায়ে বিভক্ত ছিল। অন্যান্য আদিবাসীদের মতো কোলরাও ছিল কৃষিজীবী, কিন্তু কয়েকটি গ্রামকে গোষ্ঠীবদ্ধ করে একজন সর্দারের অধীনে তারা চাষ করতো। কিন্তু ইংরেজ সরকার কী করলো না, বহিরাগতদের এখানে নিয়ে আসলো। নিয়ে এসে কী হচ্ছে, চড়া রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে বিচার আইন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে কোল সমাজের উপর আঘাত হানলে তারা এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এবং কয়েকজন যদি নেতার নাম বলা হয়, ঝিন্দি রায়, মানকিম, সুইমুন্ডা, সিরাঙ্গি, বুদ্ধভগত, জয়ভগত প্রভৃতি নেতার। কিন্তু ইংরেজদের সামনে এরা টিকতে পারেনি। ইংরেজদের যে প্রচণ্ড সৈন্যবাহিনী, তাদের আধুনিক অস্ত্রশস্ত্র কোল বিদ্রোহ দমন করে দেয় এবং কোল বিদ্রোহ সমাপ্ত হয়। এরপর আমরা আসছি সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ মূলত 1855 থেকে 1856 এক বছর চলেছিল। এই 1-2 বছরের মধ্যে সাঁওতালরা ছিল প্রকৃতপক্ষে কিন্তু অত্যন্ত সহজ সরল এবং কঠোর প্রকৃতির। তারা কী করতো না, হচ্ছে পার্বত্য অঞ্চলে মুর্শিদাবাদ এলাকার তারা বসবাস করতো, কৃষি জমির চাষাবাদ করতো। কিন্তু তারা যখন তাদের উপর রাজস্ব ভার বেড়ে যায়, তখন তারা হচ্ছে বীরভূমের রাজমহল পাহাড়ে তারা বসবাস করতে শুরু করে, রাজমহল পাহাড়ে। ফলে তারা যে অঞ্চলে বসবাস করতো সেটাকে বলা হতো দামিনী কহি বা পাহাড়ের প্রান্তদেশ। কিন্তু স্থানীয় জমিদার মহাজনরা তাদের উপর তীব্র অত্যাচার শুরু করে এবং তাদের এই যে বহিরাগতরা তাদের উপর অত্যাচার করতো, তাদেরকে তারা দিগু বা বিদেশি বলতো। এরপর 1854 খ্রিস্টাব্দে 30শে জুন বীর সিং নামে একজন গোষ্ঠীপতি, যিনি আদিবাসীদের একজন নেতা, তার উপর নিপীড়নের প্রতিবাদী সিধু ও কানু, তারা দুজনেই নেতৃত্ব দিয়ে প্রায় 10,000 সৈন্য ঝাড়খণ্ডের ভগনাডিহি নামক একটি গ্রামে
সমবেত হয় এবং তারা যুদ্ধ ঘোষণা করে। এই বিদ্রোহের নামই ছিল হুল। এই হুল প্রকৃত নেতা এছাড়াও সিধু কানু ছাড়াও আর কয়েকজন নেতা হচ্ছে চাঁদ ভৈরব, বীর সিং, ডোমার মাঝি, কালু প্রামাণিক প্রভৃতি। এই হুল ঘোষণার পরে শুরু হয় ওদের বিদ্রোহের বিষণ্ণতা। তারা বিভিন্ন ধ্বংস করতে ফেলে যোগাযোগ ব্যবস্থা, ইংরেজ, বাঙালি পরিবার, মহাজন, বিহার সবাইকে তারা খুনোখুনি শুরু করে এবং ধনসম্পত্তি, প্রাণ অনেকে হারায়। বিদ্রোহী ইংরেজ শাসন অবসান ঘটে। তারা বলে যে আমরা আমাদের রাজত্ব ঘোষণা করছি, কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে 1856 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে পর্যন্ত দুই পক্ষে প্রচুর লড়াই হয় এবং সাঁওতাল বিদ্রোহ এখানেই সমাপ্ত ঘটে। এরপর আসছে মুন্ডা বিদ্রোহ। মূলত বিরসা মুন্ডার নাম অনুসারে বিরসা মুন্ডা মূল নেতা। 1899 থেকে 1900 মধ্যে চলেছিল মুন্ডা বিদ্রোহ। বিরসা মুন্ডা ছিল রাঁচির কাছে জন্মগ্রহণ করেন এবং বিরসা মুন্ডা মূলত রাঁচির কাছে জন্মগ্রহণ করেছিলেন। চাইবাসার জার্মান মিশন স্কুলে তার ছাত্রজীবন কাটে এবং বিরসা মুন্ডা কী বলেছিল? বিরসা মুন্ডা বলেছিল যে বিরসার কাছে স্বাধীন মুন্ডা রাজ প্রতিষ্ঠার জন্য জাতির সর্বাধিক মুক্তির জন্য অপরিহার্য। ব্রিটিশ রাজ বন্ধ হোক, মুন্ডা রাজ চালু হোক। এরা ছিল বিরসা মুন্ডার মূলত। এটাও দুটো পার্টে হয়েছিল। প্রথম পার্টি যখন অরণ্যকে বিভিন্ন অরণ্যর প্রতি সংরক্ষণের জন্য বিদ্রোহ করেছিল এবং তিনি পুলিশের কাছে গ্রেপ্তার হন 1895 খ্রিস্টাব্দে এবং এর 2 বছর পরে আবার তিনি ফিরে এসে আবার বিদ্রোহ ঘোষণা করেন। এইভাবে তার জীবন সমাপ্ত হয় এবং মুন্ডা বিদ্রোহ সমাপ্ত হয়। এরপর মূলত যেটা হচ্ছে আমাদের সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল মালদা, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কোচবিহার জেলাতে। এবং যখন সন্ন্যাসীদের ওপর তীর্থকর চাপানো হয় এবং ফকিরদের ওপর চাপানো হয়, বিভিন্ন পীর স্থানে যাওয়ার উপর কর চাপানো হলে সন্ন্যাসী ফকিররা মিলিতভাবে বিদ্রোহ ঘোষণা করেন। ভবানী পাঠক এবং মজনু শাহ এরা এই বিদ্রোহে নেতৃত্ব দেন, কিন্তু আধুনিক ইংরেজদের অস্ত্রশস্ত্রের কাছে ওরা টিকতে পারেননি এবং শেষ পর্যন্ত এখানে যুদ্ধের অবসান ঘটে। এরপর বাংলার ওয়াবি আন্দোলনের প্রাণ পুরুষ বা যিনি মেন, তিনি হলেন মীর নিসার আলী ওরফে তিতুমির। আর 1782 খ্রিস্টাব্দে তিতুমির উত্তর 24 পরগনার নারকেলবেড়িয়ার কাছে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। প্রথম জীবন তার কী ছিল? প্রথম জীবন ছিল হচ্ছে তিনি ইংরেজদের লেঠেলের কাজ করত। তারপর তিনি হজে যায় এবং সেখানে ওয়াবি আদর্শে অনুপ্রাণিত হয়। বোঝা গেল? এরপর ওয়াবি আদর্শে অনুপ্রাণিত হওয়ার পর তিনি যখন নারকেলবেড়িয়া গ্রামে ফিরে আসছেন, এসে বিভিন্ন মানুষদের ওয়াবি আন্দোলনে ওয়াবি যে একটা আদর্শ তাতে উদ্বুদ্ধ করার চেষ্টা। এরপর যখন তিতুমির কৃষ্ণদেব রায় পুরা গ্রামের একজন জমিদার, যার নাম হচ্ছে যার নাম হচ্ছে কৃষ্ণদেব রায়, তিনি কী করেন? যাদের দাড়ি থাকবে দাড়ির উপর 2.5 টাকা কর ধার্য করেন। এর ফলে তারা বিদ্রোহ ঘোষণা করে এবং এইভাবে বিদ্রোহ চলে এবং তিতুমির কী করেন? একটা বাঁশের কেল্লা নির্মাণ করেন। 19শে নভেম্বর 1831 তিতুমির সহ 50 জন বিদ্রোহী নিহত হন এবং 350 জন বন্দী হয়। এইভাবে ওয়াবি আন্দোলন সমাপ্ত হয়।